একজোড়া আগুন পাখি। তুষকন্যা। পর্ব ৩২। রাতের শেষ প্রহর পেরিয়ে সকালের আলো ধীরে ধীরে পৃথিবীর গায়ে উপচে পড়ছে। সূর্যের সোনালি আভা জানালার ওপাশে উকিঝুঁকি দিয়ে চলেছে, রুমের ভেতরে প্রবেশের ব্যাকুলতা নিয়ে। কিন্তু ভারী মখমলের পর্দা তার পথ রুদ্ধ করে রেখেছে, যেন এই মুহূর্তে বিশেষ কারো ঘুমের বিঘ্ন ঘটানো নিত্যন্তই অনুচিত। বিছানায় উপর হয়ে এলোমেলো ভাবে ছড়িয়ে ছিটিয়ে শুয়ে ঘুমিয়ে আছে কেনিথ। সম্পূর্ণ পিঠ তার উন্মুক্ত, কাঁধ পর্যন্ত বড় বড় চুলগুলো বালিশের ওপরে এলোমেলো ভাবে পড়ে রয়েছে। নিঃশ্বাসের প্রতিটি ওঠানামায় বুকের পাঁজর হালকা দুলে উঠছে। এক হাত লুটিয়ে আছে বিছানার পাশে, অন্য হাত অনায়াসে মাথার উপর ফেলে রাখা। কম্বলের এক অংশ কোমরের নিচ পর্যন্ত সরে এসেছে। শিশিরের হালকা সোদা গন্ধ মিশে গিয়েছে বাতাসে। কিন্তু কেনিথের ঘুমের অতল গহ্বরে এতটাই নিমজ্জিত যে এই সুবাস কিংবা সকালের আগমনের কোনো বার্তাই তার চেতনার দরজায় কড়া নাড়তে পারছে না। নিঃশব্দে ঘুমিয়ে থাকা মুখশ্রীতে একরকম নিষ্পাপ প্রশান্তি খেলা করছে, যেন এই মুহূর্তে সে পৃথিবীর সমস্ত যন্ত্রণাকে দূরে ঠেলে দিয়েছে। কিন্তু এই শান্তির ঘুম আর বেশিক্ষণ স্থায়ী হল না। ক্ষীণ মিষ্টি কণ্ঠস্বর ঘরের নীরবতা ভাঙ্গিয়ে কেনিথের ঘুমের ব্যাঘাত ঘটাল। পাপা পাপা পাপা, উতো উঠো, জলদি উতো। ও পাপা, উঠো না, উতো। কেনিথের শান্তির ঘুমে ব্যাঘাত ঘটলেও এই পরিচিত মিষ্টি কণ্ঠস্বর খুব সহজেই চিনে ফেলায় সে মোটেও বিরক্ত হল না ঠিকই। তবে অত্যাধিক ঘুমে আচ্ছন্নতার সহিত ক্লান্তস্বরে আড়মোড়া করে বলে উঠল, হেই লেডিবাগ, বিরক্ত করো না, আরেকটু ঘুমাতে দেও মাম্মাম। কেনিথ চোখ বুজে থাকা অবস্থায় খেয়াল করল কিছুক্ষণের ন্যায় সবকিছু যেন পুনরায় নিস্তব্ধ হয়ে গিয়েছে। সেও ক্ষণিকের জন্য ঘুমের দুনিয়ায় প্রবেশ করার পূর্বেই অনুভব করে তার পিঠ এবং কাঁধের কাছে ছোট ছোট দুটো হাত দিয়ে প্রচণ্ড অস্থিরতার সাথে ঝাঁকানো হচ্ছে। কেনিথের বুঝতে বাকি রইল না যে তার এই নাছোড়বান্দা মেয়ে তাকে এক্ষুনি ঘুম থেকে উঠিয়েই ছাড়বে। ও পাপা, কত্ত সকাল হয়ে গিয়েছে, এবার তো উঠে পড়ো। আঙ্কেল এসেছে, আঙ্কেল, আঙ্কেলের সাথে দেখা করতে হবে তো। কেনিথ নিজের কুঁচকে থাকা চোখ মুখ স্বাভাবিক করার চেষ্টা করতে করতেই ঘাড় ঘুরিয়ে পাশে ফিরে তাকায়। তার হাঁটুর সমান উচ্চতার একটি ছোট্ট পুচকে মেয়ে বিছানার পাশে দাঁড়িয়ে, পরনে লাল টুকটুকে ভেলভেট লং গাউন, যা হাঁটু ছাড়িয়েছে। মাথায় একঝাঁক কালচে লাল রাঙা চুলগুলো কোমর ছুঁয়েছে। টকটকে ফর্সা ত্বক, গোলগাল চেহারার মাঝে বর্ষর কালো রঙের চশমা, যে চশমার দরুন ছোট্ট মুখটা আরো বেশি ছোট্ট দেখাচ্ছে। তবে অনেকটা জেদ নিয়ে দাঁড়িয়ে থাকা মেয়েটার চেরির মতো গাল দুটো ফুলে লাল টুকটুকে হয়ে আছে, যা দেখামাত্রই কেনিথ আলতোভাবে মুচকি হাসল। কেনিথ এখনো বুঝে উঠতে পারেনি তার এই লেডি বাগটা আদতে হয়েছেটা কার মতো। বাপ হলো সে, মা হলো আনা, অথচ চুল, ড্রেসআপ আর হাবভাব দেখে মনে হবে এটা যেন পুরোপুরি রোজের কার্বন কপি। তবে ফোলা ফোলা গাল, সুদীর্ঘ পাপড়ি যুক্ত চোখজোড়া কিংবা চেহারার শেইপ দেখে মনে হয় এটা তার অ্যাটম বউ, বউ আনাই। চাপা রাগ জেদটাও অবশ্য আনায়ার মতোই। যখন শান্ত তখন রোজ, তখন পোক্ত তখন আনা। এছাড়া তার চঞ্চলতায় কখনো মনে হবে ছোট্টবেলার সেই ইনা, যা আকস্মিক গম্ভীর রূপ ধারণ করে ফেলে। তবে এসবের মাঝে কেনিথ মনে প্রাণে বিশ্বাস করে এই মেয়ে যদি কারো মতো হয় তবে সেক্ষেত্রে সবচেয়ে বেশি ভাগটা হবে তার নিজেরই। অর্থাৎ অরিনের বুদ্ধিমত্তা কিংবা শান্ত ঘাতকের ন্যায় চতুরতায় সম্পূর্ণ কেনিথ, কিংবা এর চেয়েও বেশি কিছু। কেনিথ কিছু তো একটা স্পেশাল অনুভব করে তার এই একমাত্র কলিজার টুকরো স্বরূপ মেয়ের মাঝে। তবে শেষমেশ মেয়ের এত সব রূপের কথা ভাবতে ভাবতেই কেনিথ মুচকি হেসে মনে মনে আওড়ায়, এটা মানুষের বাচ্চা না গিরগিটি। তবে এই মুহূর্তে অরিনের মোটেও নিজের বাবার হাবভাব পছন্দ হলো না। সে কখন থেকে বলে যাচ্ছে ঘুম থেকে উঠতে, অথচ তার বাবা এখন জেগে জেগে তার দিকে তাকিয়ে পাগলের মতো মুচকি মুচকি হাসছে। পাপা, আমি কিন্তু এখন রেগে যাব। তুমি এভাবে হাসছো কেন? আমি চলে যাব কিন্তু। আর 5 মিনিট ঘুমাতে দেওয়া যায় না লেডিবাগ? না, যায় না। আঙ্কেল এসেছে, তার সাথে দেখা করব আমি। আর আমি তোমাকে ছাড়া যেতে চাই না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। কিন্তু কোন আঙ্কেল এসেছে? পাভেল তো এখানেই। আরে পাভলু আঙ্কেল কেন, রেহান আঙ্কেল এসেছে। ফুপা এসেছে, ফুপা। কেনিথ এবার নড়চড়ে উঠল। এতক্ষণ উপর হয়ে শুয়েছিল, এবার উল্টো ঘুরে সরাসরি বিছানায় পা ঝুলিয়ে মাথা নিচু করে বসল। অতঃপর অরিনের দিকে তাকিয়ে কপাল কুঁচকে বলল, রেহান। অরিন নাকের ডগার কাছে নেমে আসা চশমাটা হাতের তালু দিয়ে ঠেলে মাথা ঝাঁকিয়ে বলল, হুম হুম, চলো এবার। কেনিথ খানিকটা সময় কিছু একটা ভেবে নিয়ে দুহাতে এলোমেলো চুলগুলো পেছনে ঠেলতে গিয়ে টের পায় আজও তার চুলগুলো আর আস্ত নেই। আবারও? কেনিথের তাকানোতে মুহূর্তেই ছোট্ট মুখটা চুল আর চশমার আদলে যেন ঢেকে গেল।
অদ্ভুত দুষ্টামিতে নিজেকে লুকিয়ে নেওয়ার প্রচেষ্টাতেই সেখানেই চুপচাপ দাঁড়িয়ে কেনিথের দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসতে লাগল। তবে পরবর্তী কিছু সময়ের মাঝে নিমিষেই সেই লুকাতে চাওয়া মুখটা দৃঢ় আত্মবিশ্বাসী হয়ে মুখ উঁচিয়ে কেনিথের উদ্দেশ্যে গম্ভীর স্বরে বলে উঠল, তোমায় অনেক সুন্দর লাগছে পাপা, একদম ডিজনি প্রিন্সেস রূপাঞ্জলের মতো। এই বলতে না বলতেই অরিন তার লালরাঙা গাউনের একপাশের কিনারাটা খানিক উঁচু করে তুলে ধরে। দুবার গোল গোল ঘূর্ণিপাকে আবর্তিত হয়ে পুরনো একই জায়গায় চুপচাপ স্থির হয়ে দাঁড়ায়। ওদিকে কেনিথ মেয়ের কথায় চোখ মুখ কুঁচকে তাকাতেই অরিন তার ভারী চশমার ফ্রেমটা একটু উপরে ঠেলে দিয়ে তড়িঘড়ি করে বলে উঠল, সত্যি বলছি পাপা, যদিও তোমার চুলগুলো কিছুটা ছোট তবে তুমি চুলগুলো আরেকটু বড় করলে একদম রূপাঞ্জল হয়ে যাবে। আমিও তখন অনেক অনেক ক্লিপ এনে তোমার চুলে লাগিয়ে দেব। বাগানের সব ফ্লাওয়ার্স তো লাগাবো ওকে পাপা। কেনিথ জেগে থাকুক কিংবা ঘুমিয়ে, অরিনের সবসময়ের সবচেয়ে প্রিয় কাজ তার বাবার মাথায় নিজের শত শত ছোট ছোট হেয়ার ব্যান্ড রং বেরঙের ক্লিপ দিয়ে এক্সপেরিমেন্ট করা। হ্যাঁ, অরিনের কাছে ব্যাপারটা এক্সপেরিমেন্ট করার মতোই। সে নিজে কখনো এত সব ক্লিপ ব্যান্ড নিজের চুলে ব্যবহার করেও না, কিংবা করাটা তার পছন্দও নয়। তবে শুধুমাত্র কেনিথের চুলে নিজের ইচ্ছেমতো সাজাবে বলে সে আলাদাভাবেই এত সব ক্লিপ ব্যান্ডের জোগাড় করে রেখেছে। কেনিথও আর কি করবে, এই বয়সে এসে মেয়ের এইটুকু ইচ্ছেতে সঙ্গ না দিতে পারলে তার আর কি বা করার আছে। কেনিথ ছোট্ট করে দীর্ঘ নিঃশ্বাস ফেলল। মেয়ের দিক থেকে মুখ সরিয়ে আশেপাশ খুঁজে কালো রঙের টি শার্ট খুঁজে বের করে তা দ্রুত পরতে নিলেই অরিন আবারও বলে উঠল, পাপা সাবধানে, নোচটো যেন না হয়। লেফট সাইড এখনো বাকি রয়েছে। কেনিথও চুপচাপ সাবধানের সাথেই টি শার্টটা পরে নিয়ে ওয়াশরুমে চলে যায় ফ্রেশ হতে। মুখ ধুতে গিয়ে আয়নায় নিজেকে দেখতেই হতভম্ব হয়ে কিছুক্ষণ চেয়ে রইল। ডান পাশের চুলের পুরোটায় 50টারও বেশি কালারফুল ক্লিপ ব্যান্ড লাগান। বাম পাশটা অবশ্য এখনও এইনি, রেতন থেকে নিস্তার পেয়ে আছে। কেনিথ পুনরায় নিজের দিকে তাকিয়ে থাকা অবস্থায় হতাশায় দীর্ঘশ্বাস ফেলল। সে ভেবেও কুল পায় না যে কেনিথের সামনে কাকপক্ষীয় অবাধ্য থাকত আজ তার এই অবস্থা। কি একটা কপাল নিয়ে জন্মেছিলাম। বউ অ্যাটম বোম হলে মেয়ে আমার মিসাইল। ও শালিও আবার কম কিসে। অবশ্য ব্যাপারগুলো মন্দ নয়, এমন জীবন পাওয়াটাও ভাগ্যের বিষয়। শেষমেশে এই কথা শেষে ফিচকে হেসে ফ্রেশ হয়ে কেনিথ রুমে এলো। তবে আশেপাশে কোথাও অরিনকে না দেখে ওকে ডাকতে নিলেই বারান্দা থেকে আওয়াজ এলো, পাপা আমি এখানে, একটু অপেক্ষা করো আমি আসছি। এই বলতে না বলতেই কিছুক্ষণের মাঝেই অরিন কয়েকটা লাল টুকটুকে গোলাপ নিয়ে এলো। যা দেখামাত্রই কেনিথ বলে উঠল, হেই লেডিবাগ, কি করেছো এটা? হাতে কাটা বিঁধবে তো? কিচ্ছু হবে না পাপা, আমি তোমার মেয়ে। কেনিথ অরিনের কথায় কিছু সময়ের জন্য চোখ ছোট করে পুনরায় স্বাভাবিক স্বরে বলল, কিন্তু তুমি এসবের করবেটা কি? ফুল ছেঁড়া কিন্তু ঠিক নয় মাম্মাম। আমি জানি পাপা, কিন্তু আমি তো এগুলো নষ্ট করব না। রেহান আঙ্কেলকে দেব তাই নিয়ে এলাম। কেনিথ কিছুক্ষণ চুপ থাকার পর খানিকটা কপাল কুঁচকে বলল, আজ হঠাৎ রেহান এসেছে কেন? কেন তুমি খুশি হওনি? কেনিথ কিছুটা কেসে উঠল। মায়ের মতো মেয়ের এমন এক ধাপ বেশি বোঝাটা তার পছন্দ নয়। তবে পরবর্তী স্বাভাবিক স্বরেই বলল, হবারই বা কি আছে? কেনিথের এহেন উত্তর অরিনের কাছে অস্পষ্ট লাগল। ঠিকঠাক বুঝতে না পারায় কপাল কুঁচকে বলে উঠল, মানে? কিছু না, চলো। এই বলতে না বলতেই কেনিথ অরিনের দিকে হাত বাড়িয়ে দিতেই অরিন কেনিথের কোল থেকে সোজা পিঠে চড়ে বসে এক হাত কেনিথের গলায় পেঁচিয়ে অন্য হাতের ফুলগুলো সাবধানে শক্তভাবে ধরে। কেনিথও মেয়েকে শক্ত করে ধরে খানিকটা ঝুঁকতেই অরিন ফুল ধরে রাখা হাতটা উপরের দিকে উঁচিয়ে জোর স্বরে দৃঢ় কণ্ঠে বলে উঠল, আমার সিংহ ঘোড়া, চলো এবার ভ্রুম ভ্রুম। অরিনের কথা শুনে কেনিথ হেসে বলে, লেডিবাগ তোমায় এসব কে শেখায় বলো তো? সিংহ ঘোড়া না, ওটা পাগলা ঘোড়া হবে। আর ভ্রুম ভ্রুম করে গাড়ি চলে, সিংহ ঘোড়া নয়। হ্যাঁ আমি জানি, কিন্তু তাতে কি? আমারটা হচ্ছে সবচেয়ে ইউনিক। বাকিদেরটা পাগলা ঘোড়া, কিন্তু তুমি আমার সিংহ ঘোড়া। অরিনের কথায় কেনিথ পুনরায় মুচকি হাসে। এই বয়সে এত কথা কিভাবে বলে সে নিজেও বুঝে উঠতে পারে না। যদিও মাঝে মধ্যে একটা দুটো শব্দ অস্পষ্ট হয়ে যায়, তবে সে নিজেই তো কত বড় হয়েও ঠিকঠাক কথাই বলতো না। অবশ্য আনা আবার এমনই ছিল। এই ভেবেই কেনিথ মনে মনে আওড়ায়, মায়ের মতোই হয়েছে বিচ্ছু একটা। পরক্ষণেই আবার অরিনের উদ্দেশ্যে বলে উঠল, আমার অ্যাটম বোম কোথায়? আহ মাম্মাম, সে তো কাজে প্রচুর ব্যস্ত। কাজ না ছাই সব জানা আমার। নাহ মাম্মা, সত্যিই কাজে ব্যস্ত। কেন তুমি জানো না যে আজ আমাদের এই প্যালেসে একটা ইভেন্ট রয়েছে?
এই জন্যই তো সবাই নিচে অনেক কাজ করছে। কেনিথ খানিকটা কপাল কুঁচকে বলে, কিসের ইভেন্ট? তা তো ঠিক জানি না। শুধু মাম্মাম বলেছে আজ একটা ইভেন্ট আছে আর আজকে অনেক গেস্ট আসবে। কিন্তু এর চেয়ে বেশি কিছু বলেনি। ওহ, এই জন্যই তবে রেহান এসেছে। আর ইভেন্টটা হয়তো ফুপি আর আঙ্কেলের কিছু একটা। মাম্মামকে তো জিজ্ঞেস করেছিলাম কিন্তু সে তো কিছু বললই না, উল্টো রেগে আছে। কি রেগে আছে কেন? কি করেছো তুমি? ওফ পাপা, আমই গুড গার্ল। তবে আমি কেন এমন কিছু করতে যাব যাতে মাম্মাম রাগ করে? করেছে তো তুমি। আমি আমি আবার কি করেছি? আমি তো এইমাত্রই ঘুম থেকে উঠলাম। এটাই তো নিচে সবাই কাজ করছে আর তুমি এখানে ঘুমাচ্ছ। তুমি কি জানো মাম্মাম তোমায় সেই কখন থেকে ডাকছে? কি কাজ সেরেছে? তোমার মাম্মাম সেই কখন থেকে ডাকছে আর তুমি আমায় এখন বলছো? আগে বলতে পারোনি? তাতে কি হয়েছে, তুমি কি মাম্মামকে ভয় পাও? দুষ্ট ভঙ্গিমায় বলা অরিনের কথা শুনে কেনিথ সিরিয়াস ভঙ্গিতে বলে উঠল, তোমার মাম্মামকে ভয় পাবো, তাও আমি? প্রশ্নই ওঠে না। তবে তোমার মাম্মাম হলো আমার অ্যাটম বোম, যা একবার ব্লাস্ট হলে আর ভয় পাওয়ার কোনো সুযোগ থাকবে না। কারণ ভয় পাওয়ার জন্য আগে জানটা থাকাটা জরুরি। হি হি হি। আমি মোটেও হাসির কিছু বলিনি। এখন চলো জলদি। হি হি হি। আবার হাসে। হি হি হি। কি কাণ্ড, দাঁত খুলে পড়ে যাবে তো লেডিবাগ, থামো এবার। কেনিথের কোনো কথাতেই যেন অরিনের হাসি থামছে না। পিঠের উপর কি যেন ভেবে অনবরত হেসেই চলেছে। শেষমেশ কেনিথ ছোট্ট করে দীর্ঘ নিঃশ্বাস ফেলে দ্রুত চলতে লাগে নিচে যাওয়ার উদ্দেশ্যে। আর এদিকে অরিন মনের সুখে গাইতে লাগল, এগিয়ে যাই সামনে, আসবে বাধা জীবনে, পাপা থাকলে নেইকো ভয়, বিশ্বটাকে আমি করব জয়। সাদা টি শার্টের উপর ডার্ক ব্রাউন কালারের জ্যাকেট, কালো রঙের প্যান্টের সাথে কালো রঙের জুতো, একদম পরিপাটি হয়েই হাজির হয়েছে রেহান। চেহারার বিস্তৃত হাসি ঝুলে রইলেও এক নিস্তব্ধ মলিনত্ব বিরাজমান। আঙ্কেল। রেহানকে দেখামাত্রই কেনিথের পিঠ থেকে নেমে দুহাত ছড়িয়ে দৌড়ে রেহানের কাছে এসে পৌঁছায় অরিন। আর তার পেছনে পেছনে আসতে লাগলো কেনিথ। এদিকে অরিনকে দেখামাত্রই রেহান আরো বিস্তৃত হেসে ওকে কোলে তুলে নিতেই অরিন বলে উঠল, কতদিন পর এলে বলো তো? তুমি জানো আমি তোমায় কত মিস করেছি। এত বছরে বহু কিছুই পাল্টেছে, সাথে সকলের জীবন যাত্রার ধরনও। গত কয়েক বছর থেকে কেনিথ তার পরিবার নিয়ে রাশিয়াতেই নিজেদের প্রাসাদ সমতুল্য বাড়িতে বসবাস করছে। মাঝে মধ্যে অবশ্য বাংলাদেশে যাওয়া হয়েছে তাদের, তবে সেটা খুবই কম। রাশিয়াতে মোটামুটি রেহান ব্যতীত বাকি সকলেই একসাথে থাকে। রেহান তার কাজের জন্য বেশিরভাগ সময় দেশে নয়তো ইউএসএ থাকে। তবে মাঝে মধ্যেই ছোট বড় প্রয়োজন কিংবা পারিবারিক ইভেন্টে রাশিয়াতে আসা হয় তার। আর এতদিনে অরিনের সাথে তার অত্যন্ত ভালো একটা বন্ধুত্ব তৈরি হয়ে গিয়েছে। আয় হায়, কত বড় হয়ে গিয়েছে মামুনিটা। কেমন আছেন আপনি? আমি তো অনেক অনেক ভালো আছি। তুমি কেমন আছো সেটা বলো। আমিও অনেক অনেক ভালো আছি। এক মিনিট, আপনার জন্য কিছু একটা এনে। রেহান নিজের কথা অসম্পূর্ণ রেখেই নিজের জ্যাকেটের ভেতরের পকেট থেকে দুটো বড় সাইজের চকলেট বের করে। অতঃপর সেটা অরিনকে দিতেই অরিন রেহানের গলা জড়িয়ে ধরে বলে, বালশোয় স্পার্সিবা, তুমি কত ভালো ফুপ্পা। এক মিনিট, আমারও তোমায় কিছু দেওয়ার আছে। বালশোয় স্পার্সিবা, ডান দিকে পয়েন্ট করা তীর, অনেক ধন্যবাদ। আয় হায়, আমার জন্য? তবে দেও তো দেখি। রেহানের কথায় অরিন বিস্তৃত হাসে। অতঃপর রেহানের ঘাড়ের পেছনে ঝুলিয়ে রাখা হাতের ফুলগুলো সামনে এনে রেহানের উদ্দেশ্যে বলে, এই নেও। এগুলো হলো রোজ। আর আমার ফুপিও রোজ। কিন্তু রোজ ফুপি এখন ক্যাসেলে নেই, তাই তুমি আপাতত এই রোজগুলোই নিতে পারো। এগুলো আমার পক্ষ থেকে। অরিনের কথায় রেহান মুচকি হাসে। নিচে নেমে আসা চশমাটাকে আলতোভাবে ঠেলে দিয়ে কপালে ছোট্ট করে চুমু একে দিয়ে বলে, অনেক বড় হও মা। একদম মানুষের মতো মানুষ হও। হুম, আমি তো একদিন অনেক বড় হব। একদম পাপার মতো। অরিনের কথায় রেহান আনমনে রুক্ষ হেসে আওর চোখে একবার কেনিথের দিকে তাকায়। তার থেকে খানিকটা দূরে দাঁড়িয়েই কেনিথ দুজনের কথা আলাপ শুনছে। তবে রেহানের তাকানো কিংবা রুক্ষ হাসি কোনোটাই কেনিথের দৃষ্টির অগোচর হল না। বরং এতে তার নিজের ঠোঁটেও কিঞ্চিত বাঁকা হাসি ফুটে উঠল। এরই মাঝে অরিন পুনরায় বলতে লাগল, আচ্ছা ফুপা তুমি। ফুপা নয় মামা বলো, লেডিবাগ মামা। রেহানের সাথে অরিনের খুনসুটির মাঝেই এবার ফোড়ন কাটে কেনিথ। কেনিথের নির্বিকারে বলা কথা শুনে রেহান ওর দিকে তাকাতেই কেনিথ নিজের নজর সরিয়ে অরিনের দিকে ফেরায়। ওদিকে অরিন বলতে লাগল, কিন্তু পাপা ফুপির বর তো ফুপাই হয়।
মাম্মাম তো আমাকে এটাই বলেছিল। তোমার মাম্মাম ঠিকই বলেছে, কিন্তু সে তোমায় এটা বলেনি যে তোমার রেহান আঙ্কেল তোমার মাম্মামের ভাই হয়। সে ক্ষেত্রে তোমার মাম্মামের ভাই তো তোমার মামাই হবে, তাই না? কেনিথের কথা শুনে অরিন অনেকটাই অবাক হলো। সে বিস্ময়ের সাথে বলতে উঠল, এটা কি সত্যি? আমাকে তো এটা কেউ বলেইনি। আঙ্কেল, তুমি কি সত্যি মাম্মামের ভাই হও? কেনিথের এমন পাগলামি দেখে আর অরিনের প্রশ্নের কি জবাব দিবে তা রেহান ঠিক বুঝে উঠতে পারল না। সে প্রায়ই শুনেছে যে পৃথিবীতে খারাপ মানুষগুলোই নাকি অন্যদের পুরো জীবনটা ধ্বংস করে দিয়েও নিজেরা খুব সুখে শান্তিতেই জীবন অতিবাহিত করে। এর জলজ্যান্ত উদাহরণ যেন কেনিথ। তার সামনে দাঁড়িয়ে থাকা ব্যক্তিটার যে কেনিথ সবটুকু ছিনিয়ে নিয়ে তাকে সম্পূর্ণ নিঃস্ব করে দিয়েছে। তবুও এই নিয়ে কেনিথের মাঝে অনুশোচনা তো দূরের কথা, সেই কেনিথ আজ হাস্যরসের খেলায় মত্ত। মেয়ে পরিবার নিয়ে তার কত আহ্লাদ। সব সময় কঠোর ব্যক্তিত্ব নিয়ে থাকা মানুষটাও আজ মেয়ের আহ্লাদে মেতে অদ্ভুত সাজে দিব্যি স্বাভাবিক থেকে ঘুরে বেড়াচ্ছে। কে বলবে এই হাসিখুশি লোকটাও মানুষের বেশে সেজে থাকা একটা অমানুষ পিশাচ। কেউ কি করে এত তাড়াতাড়ি সবকিছু ভুলে যেতে পারে? কি করে এত স্বাভাবিক থাকতে পারে? কই, সে তো আজও সবকিছু ভুলে সম্পূর্ণ স্বাভাবিক হতে পারেনি। তবে কি সে কেনিথের মতো অমানুষ নয়? নিজেকে এত সব প্রশ্ন করে শেষমেশ তাচ্ছিল্যের সাথে হেসে মনে মনে আওড়ায়, অমানুষ হওয়াটা হয়তো উচিত ছিল। আফসোস আমার, আমি তা হতে পারিনি। হলে হয়তো আজ এভাবে মুখ বুজে সব না ভুলেও ভুলে থাকার অভিনয়টা করতে হতো না। মনে মনে যতটুকু ক্ষোভ জেগে উঠেছিল তা অরিনের দিকে নজর পড়তেই নিমিষেই হারিয়ে গেল। রেহান পুনরায় সবকিছু মাথা থেকে সরিয়ে বিস্তৃত মুচকি হেসে বলল, তোমার পাপা ভুল বলেনি। তোমার যদি ইচ্ছে হয় তবে এখন থেকে তুমি আমায় মামা বলেও ডাকতে পারো। হি হি, কি মজা! এখন তো আমার একটা মামাও হয়ে গেল। অরিনের সাথে সাথে কেনিথও কিঞ্চিত তির্যক হাসে। বিষয়টা কেমন যেন তার কাছে মজা লেগেছে। তবে তার বিস্তৃত বাঁকা হাসি নিমিষেই কিছুটা মিয়ে যায়। হঠাৎ আনায়ার দিকে নজর পড়তেই বুকে হাত গুজে সাদা রঙের কিচেন এপ্রন পরে গম্ভীর্যের সাথে দূরে দাঁড়িয়ে থেকে তাদের দিকে তাকিয়ে রয়েছে আনা। ডান হাতে তার কাঠের খুন্তি। হাবভাব দেখে মনে হচ্ছে বেজায় বিরক্ত এবং ক্ষিপ্ত সে। তবে কেনিথ মোটেও এসবে পাত্তা দিল না, বরং অরিনের উদ্দেশ্যে বলল, চলো লেডিবাগ, বাহির থেকে ঘুরে আসি। সকালবেলা একটু হাঁটাহাঁটি করা ভালো। এই বলেই কেনিথ রেহানের কোল থেকে অরিনকে কোলে তুলে নিয়ে বাহিরে যেতে লাগল। একবার পিছনে ফিরে তাকানোর ইচ্ছে জাগলেও পিছনে ফিরে আর রেহান আনায়াকে দেখা হলো না। বরং কিসব ভেবে যেন আকস্মিক বাঁকা হাসিতে মেতে উঠেল। অনেকক্ষণ আশপাশ সবকিছু ঘোরাঘুরি করার পরও কেনিথ জানতে পারল না যে আজ এখানে কিসের আয়োজন করা হচ্ছে। যাকেই জিজ্ঞেস করছে সেই বলছে কিছু জানে না, সব নাকি তার অ্যাটম বোমা বউ জানে। এসব দেখে কেনিথ অনেকটা বিরক্তও হলো। এরই মাঝে অরিন বলতে লাগল, পাপা, খিদে পেয়েছে। খিদে পেয়েছে? কেন সকালে খাওনি তুমি? এই আনাটা সারাদিন। আরে শুনো, তুমি রাগ করো না। মাম্মাম অনেক জোর করেছিল খাওয়ানো জন্য, কিন্তু আমি জেদ করে খাইনি। বলেছি তুমি ঘুম থেকে উঠলে এরপরই তোমার সাথেই খাবো। যদিও বা কেনিথ কিছুটা রেগে গিয়েছিল, তবে নিমিষেই সেই রাগ পানি হলো অরিনের দুষ্টমি ভঙ্গিতে ইতস্তত হয়ে বলা কথাগুলো শুনে। সেই সাথে ভাবতে লাগলো সকালে আনায়ার অমন ভাবভঙ্গিকে পাত্তা না দিয়ে হালকাতে নেওয়াটা মোটেও উচিত হয়নি তার। কাহিনীতে কিছু তো একটা তালগোল পেকেছে। খিদে তো আমারও পেয়েছে, কিন্তু আজ কপালে খাবার জুটবে কিনা সন্দেহ আছে। তুমি যে সকাল সকাল কি গ্যাঞ্জাম পাকিয়েছ তা হয়তো নিজেও জানো না। তবে নেক্সট টাইম যাই হোক না কেন অবশ্যই তোমার মাম্মাম যখন যা বলবে তার সব কথা শুনবে। অরিন নিমিষেই বিস্তৃত হেসে বলল, ওকে পাপা, গুড গার্ল। কেনিথ আর অরিন দুজনে মিলে বাড়ির ভেতরে প্রবেশ করল। আশেপাশে কোথাও আনায়াকে দেখতে না পেয়ে দুজনে কিচেনের দিকে এগোতে লাগল। গিয়েই দেখল রান্নাঘরে যেন পুরো এলাহি আয়োজন। আনা সহ 10 থেকে 12 জন সার্ভেন্ট শেফ প্রত্যেকেই যেন রান্নার কাজে মরিয়া হয়ে উঠেছে। আর এসব যেন সোজা কেনিথের মাথার উপর দিয়ে যাচ্ছে। যতদূর বুঝেছে এসব কিসের আয়োজনের প্রস্তুতি তা একমাত্র আনা ছাড়া আর কারো কাছ হতে জানা আর সম্ভব নয়। তবে তার বউয়ের হাবভাব আর কাজের ভাবভঙ্গিতে তো মনে হচ্ছে সত্যি সত্যি পুরো অ্যাটম বোম হয়ে ফুলে রয়েছে। কেনিথ নিজের কোলে থাকা অরিনের দিকে তাকাতেই অরিন কেনিথের উদ্দেশ্যে ফিসফিসিয়ে বলল, পাপা, তুমি কি ভয় পাচ্ছ? কেনিথ খানিকটা কেসে উঠে বলে, এভাবে বলতে নেই লেডিবাগ, তোমার পাপা কাউকে ভয় পায় না। কেনিথের কথার প্রত্যুত্তরে অরিন কিছু বলল না।
বরং খানিকটা মুচকি হেসে ফেলল। এদিকে কেনিথ অরিনের দিক হতে মুখ ফিরিয়ে সামনে তাকাতেই আচমকা খানিক আঁতকে উঠল। তার কেশে ফেলার শব্দে শেফ সার্ভেন্ট প্রত্যেকেই তার দিকে ঘুরে অদ্ভুতভাবে তাকিয়ে রয়েছে। কেনিথও ক্ষণিকের ন্যায় কিংকর্তব্যবিমূঢ় হয়ে ভাবতে লাগলো আজ হচ্ছেটা কি এখানে। সবাই এমন অদ্ভুত আচরণ কেন করছে আর সেই বা কেন এমন তালগোল পাকিয়ে ফেলছে। কেনিথ সবকিছু ছাড়িয়ে নিজেকে স্বাভাবিক করে শক্ত চোখে প্রত্যেকের দিকে নজর বুলাতেই প্রত্যেকেই পুনরায় নিজেদের কাজে ব্যস্ত হল। তবে এসবের মাঝে কেনিথের চোখ পড়ে আনায়ার দিকে। তার থেকে খানিকটা দূরে একধ্যানে নিজের কাজে ব্যস্ত সে। পেছনে ঘুরে থাকায় কেনিথ ওর চেহারার ভাবগতিকটা ঠিক বুঝতে পারল না। তবে সবার মাঝে আনা একাই যেভাবে আটা ময়দার ডো বেলছে, তাতে কেনিথের মনে হলো আনা যেন পুরো আস্ত মানুষকেই বেলুনি দিয়ে পিষছে। কেনিথ একবার সবার দিকে তাকিয়ে দেখে যে যার কাজে ব্যস্ত। এই ফাঁকে কেনিথ অরিনকে সাথে নিয়ে আনায়ার দিকে এগিয়ে যায়। আনায়ার কিছুটা ফাঁকে দুজন সার্ভেন্ট কাজ করছিল, কিন্তু কেনিথ যেতেই দুজনে কাজের ব্যস্ততা দেখিয়ে সেখান থেকে সরে যেতে নিলে আনা গম্ভীর স্বরে বলে উঠল, নিকোভো নে প্রসিলা উখোদিত, আমি কাউকে যেতে বলিনি। আনায়ার কথা শুনে যে যার মতো পুনরায় নিজের কাজে চুপচাপ লেগে পড়েছে। অন্যদিকে অরিন কেনিথের কানে ফিসফিস করে বলে, পাপা মাম্মাম তো সত্যি সত্যি তোমার অ্যাটম বোম হয়ে আছে। কেনিথও পিছন ফিরে থাকা আনায়াকে দেখতে দেখতেই ফিসফিসিয়ে জবাব দেয়, তাই তো দেখছি। এবার অবশ্য কেনিথ আর বেশি একটা সময় নেয় না। গলা খাকিয়ে নিরেট কণ্ঠে দৃঢ়তার সাথে বলে, অরিন আর আমার খিদে পেয়েছে, খাবার নিয়ে জলদি রুমে আয়। কেনিথের কথায় আনায়ার কোনো হেলদোল হলো না। সে একইভাবে নিজের কাজ করে যাচ্ছে গম্ভীর্যপূর্ণ ভঙ্গিমায়। কেনিথের বুঝতে বাকি নেই আজ আর এভাবে কাজ হবে না। তবুও গম্ভীর কণ্ঠে শক্ত গলায় ধমকের স্বরে বলে উঠল, কি বলেছি কথা কানে যায়নি? খাবার নিয়ে জলদি উপরে আয়, খিদে পেয়েছে আমাদের। কেনিথের ধমক স্বরের আওয়াজে আশেপাশের প্রত্যেকেই মোটামুটি কেঁপে উঠলেও একমাত্র আনায়ারই যেন কোনো নড়চড় নেই। যে ভঙ্গিমায় কাজ করছে তো করেই চলেছে। এবার কেনিথ কিছুক্ষণ চুপচাপ পাশ থেকে দাঁড়িয়ে আনায়ার ভাবভঙ্গি দেখে অতঃপর অরিনের দিকে তাকিয়ে কানে কানে বলে, লেডিবাগ একটা হেল্প করো, তুমি সবাইকে নিয়ে বাহিরে চলে যাও, আমি একটু পর সব ম্যানেজ করে চলে আসব। আর একটু দেখো তো তোমার ইনা আন্টি আর ফুপি কোথায়। আচ্ছা পাপা, আমি গিয়ে এখনই তাদের খুঁজে বের করছি। এই বলেই অরিন কেনিথের কোল থেকে তড়িৎ নিচে নামে। অন্যদিকে কেনিথ পুনরায় গলা খাকিয়ে কেসে উঠতেই প্রত্যেকে ঘুরে তার দিকে তাকায়। কেনিথও একই মুহূর্তে গম্ভীর্যের সাথে চোখের ইশারায় সবাইকে বাহিরে যেতে বলে, এবং অরিন সহ সকলেই এক মুহূর্ত দেরি না করে কিচেন থেকে বেরিয়ে পড়ে। সবাই চলে যেতেই কেনিথ গিয়ে কিচেনের দরজাটা বন্ধ করে দেয়। অতঃপর ধীর গতিতে আনায়ার একদম কাছে এসে দাঁড়ায়। তবে হুট করেই রাগান্বিত স্বরে বলে ওঠে, এভাবে রেগেমেগে বোম হয়ে ফুলে আছিস কেন? সাহস একটু বেশিই বেড়ে গিয়েছে তাই না? কথা বললে কানে যায় না তোর? সাধারণত আনায়ার রাগের সময় কথা না বললে কেনিথ এই ধরনের কথাবার্তা বলে, যার ফলে আনা শুধু কথা কি বলবে উল্টো আরও পোক্ত হয়ে পুরো কেনিথের দিকে তেড়ে আসে। কিন্তু আজ আনায়ার কোনো প্রতিক্রিয়া না দেখায় কেনিথ কিছুটা অবাক হলো। এত রেগে থাকার কারণটা ঠিক বুঝে উঠতে পারছে না। কেনিথ এবার আচমকা পেছনে থেকে আনায়ার পিঠের সাথে ঘেঁষে দাঁড়াতেই আনা চাপা স্বরে বলে উঠল, দূরে সরুন। কেন? কেনিথের মৃদু আওয়াজে আনা পুনরায় একদম নিশ্চুপ হল। সেই সঙ্গে ময়দার ডোটাকে আরো জোরে জোরে বেলতে শুরু করল। যা দেখোমাত্রই কেনিথ খানিকটা মুচকি হেসে বলতে লাগল, এই ময়দার ডোটা কি আমি যেভাবে বেলার নাম করে ওটাকে পিষে যাচ্ছিস দেখে তো তাই মনে হচ্ছে। এবারও একই কাহিনী, আনা নিজের কাজ একইভাবে করে যাচ্ছে। কেনিথের কোনো কথাকেই যেন আর পাত্তাই দিচ্ছে না। কেনিথ এবার কিছুটা মুচকি হেসে আচমকা আনায়ার কাঁধের উপর নিজের চোয়াল ঠেকায়। নিমিষের মাঝেই আনা কিছু সময়ের স্তব্ধ হয়ে যায়। এতে কেনিথ আরও কিছুটা বিস্তৃত হেসে নিজের বাম হাতটা আনায়ার পেটের কাছে এনে সাপের লেজের ন্যায় পেঁচিয়ে ধরে। আনায়ার কাছে মুহূর্তেই সম্পূর্ণ আবহটাই রুদ্ধশ্বাসে পরিণত হয়। এরই মাঝে কেনিথ আনায়ার কানের একদম কাছে মুখ এগিয়ে ফিসফিস করে হাসকি স্বরে বলে উঠল, হেই ব্লাড, এভাবে এত রেগে আছিস কেন? আমি কি আবার কিছু করেছি? এত রাগ কিন্তু ঠিক না বউ। এভাবে যদি সবসময় বউই রেগে থাকে তবে আমার মতো নিরীহ নিষ্পাপ প্রাণীটার কি হবে বলতো? আনা এই পর্যায়ে এসে না চাইতেও খানিকটা কেঁপে উঠল। যা টের পাওয়া মাত্রই কেনিথ ঠোঁট কামড়ে শব্দহীনভাবে হেসে ফেলে। আনা নিজেকে কোনো মতো সামলে নিজের কাজে ব্যস্ত হতে নিল। কেনিথ এবার তাতেও বাধা সাধে।
আনায়াকে আরেকটু বিব্রত করতে এবার ওর রুটি বেলতে নেওয়া ডান হাতটার উপরে নিজের ডান হাতটা অত্যন্ত নিপুণ কৌশলে বসাতেই আনা এবার সম্পূর্ণরূপে থেমে যায়। আনা চুপচাপ দাঁত খিচে দাঁড়িয়ে রইলেও কেনিথ আনায়ার থেমে যাওয়াতে পুনরায় কানের কাছে ফিসফিস করে বলতে লাগল, থেমে গেলে কেন? একটু আমিও করে দেখি বউয়ের সাথে সাথে নিজেই নিজেকে এভাবে পিষে বেলে ফেলার অনুভূতিটা ঠিক কেমন হয়। একে তো কেনিথের গরম নিঃশ্বাস প্রতিনিয়ত ঘাড়ে আছড়ে পড়ছে, আর তারই মাঝে আবার কিছুক্ষণ পরপর কেনিথের চাপ দাড়ির খোঁচায় গলা ঘাড়ে প্রতিনিয়ত ঘর্ষণের সৃষ্টি। সব মিলিয়ে আনায়ার পরিস্থিতি যখন রুদ্ধশ্বাসের সর্বোচ্চ পর্যায়ে তখন আনা কেনিথের থেকে নিজেকে ছাড়ানোর লক্ষ্যে জোরে নড়েচড়ে উঠল। তবে এতে কেনিথ আরও এক ধাপ এগিয়ে আনায়ার ডান হাতটা ধরে ওর পেটের কাছে এনে শক্ত করে চেপে ধরল। সেই সাথে আনা বাম হাত দিয়ে কেনিথের হাতের বাঁধন ছাড়িয়ে নিতে চাইলে কেনিথ সেটাও খপ করে ধরে আনায়ার পেটের মাঝে পেঁচিয়ে চেপে ধরে। এখন আনায়ার ময়দা মাখা দুটো হাতই কেনিথের শক্ত হাতের বাঁধনে আটকা পড়ে রয়েছে। আনা এই পর্যায়ে এসে মোচড়ামুচড়ি করার প্রচেষ্টার পাশাপাশি চাপা স্বরে বলতে লাগল, বাড়াবাড়ি হচ্ছে, এবার ছাড়ুন আমায়। হোক বাড়াবাড়ি, ছাড়ব না আমি। কি চাইছেন আপনি? তোকে। কেনিথের কথা শুনে আনায়ার আর কিছু বলল না, চুপচাপ জোর করে হলেও স্থির হয়ে দাঁড়িয়ে থাকে। কিন্তু কেনিথ আনায়াকে আবারও জিজ্ঞেস করে, এবার বল কি করেছি আমি? এত রেগে আছিস কেন? কিছুক্ষণ সময় অতিবাহিত হবার পরেও আনা কোনো উত্তর না দেওয়ায় কেনিথ এবার অদ্ভুত দুষ্টুমিতে মেতে ওঠে। আচমকা কাঁধ থেকে চোয়াল সরিয়ে আনায়ার গলা আর ঘাড়ের কাছে নিজের খোঁচা খোঁচা ছোট দাড়ি দিয়ে অনবরত ঘর্ষণ দেওয়া শুরু করলে আনা প্রচণ্ড ক্ষিপ্ত হয়ে নড়তে শুরু করে। কিন্তু কেনিথ তার হাতের বাঁধন আরও শক্ত করে জড়িয়ে ধরতেই আনা সম্পূর্ণ মূর্তির ন্যায় স্তব্ধ হয়ে যায়। ততক্ষণে আনা আরও বেশি ক্ষিপ্ত হয় বলে উঠল, আহ, ব্যথা পাচ্ছি। কেনিথ চাপা স্বরে বলে, আরও দেব ব্যথা, কথা বলিস না কেন? এটা রান্নাঘর, দয়া করে অসভ্যতা করবেন না। বউয়ের সাথে অসভ্যতা করব না তো তবে কি শালীর সাথে? ওহ সরি, আই মিন বউয়ের সাথে অসভ্যতা করার জন্য কোনো সুনির্দিষ্ট জায়গার প্রয়োজন হয় না। যেথায় শুনশান নীরবতা রবে সেথায় বউয়ের সাথে অসভ্যতা করতেই হবে। বিরক্ত করবেন না, যান এখান থেকে। কথা বলিস না কেন তা বল আগে। বলবো না আমি কথা। কেন বলবি না? ইচ্ছে হয়েছে তাই। এসব ইচ্ছে আমার কাছে গ্রহণযোগ্য নয়। না হলে নাই, আমি কথা না বললে কার কি এসে যায়? কার কি এসে যায় মানে? তুই কথা না বললে আমি ঝগড়া করব কার সাথে? আমার তো দম বন্ধ হয়ে আসবে। তখন আমি বাঁচব কিভাবে? আমি তো মরেই যাব। মরা এত সোজা না। এসব ঢঙের আবেগে কেউ মরে না। কি বললি, আমার ফিলিংস তোর কাছে ঢঙের আবেগ মনে হয়? সত্যিই সাহস একটু বেশিই হয়েছে তাই না? বেশি বেশি করলে রে একদম তক্তা বানিয়ে ছাড়ব। তবে মারুন না, না করেছে কে? রেই ফেলুন একেবারে, তবে বেঁচে যাই আমি। এই পর্যায়ে এসে কেনিথ খেয়াল করে দেখল আনায়ার ক্ষিপ্ত স্বরটা আচমকা ভেজা মনে হচ্ছে। এক মুহূর্তও দেরি না করে কেনিথ তার নিজের হাতের বাঁধন খুলে দিয়ে আনায়াকে একটানে সামনে দিকে ফিরিয়ে দেখে আনায়ার চোখের কোণায় জল এসে ভিড় জমিয়েছে। রাগের পতায় ফর্সা গালগুলো ফুলে রক্তিম বর্ণ ধারণ করেছে। আনায়ার এহেন অবস্থা দেখে কেনিথ ওর বাহুজোড়া আলতো হাতে ধরে খানিকটা টেনে নিয়ে নিজের সাথে একদম মিশিয়ে নেয়। অতঃপর আনায়ার কপালে সাথে নিজের কপাল ঠেকিয়ে অনেকটা কাতর স্বরে বলে উঠল, কি হয়েছে বউ, কাঁদছিস কেন? কি করেছি আমি? আজ এমন কেন করছিস? আমি ঘুম থেকে দেরিতে উঠেছি তাই এত রাগ? বল কি করতে হবে, সব করে দিচ্ছি। কেনিথের কথার প্রত্যুত্তরে আনা সিক্ত গলায় চাপা স্বরে বলে, এসব কিছুই না। তবে বল কি হয়েছে? বললামই তো কিছু হয়নি। সত্যি বলছিস তো? হুম। কেনিথ আর এই ব্যাপারে কিছু জিজ্ঞেস করে না। যদিও জানে কিছু না কিছু ঘাবলা তো রয়েছে, কিছু এখন আর জোর করে লাভ নেই। পরবর্তীতে ধীরে সুস্থে কাহিনী জানা যাবে। এই ভেবে কেনিথ আনায়ার বাহু জোড়া ছেড়ে দিয়ে চোখ বেয়ে গড়িয়ে পড়া এক ফোঁটা জল আলতোভাবে আঙ্গুল দিয়ে মুছে দেয়। এরপর কপালে আলতোভাবে ঠোঁট ছুঁয়ে মুচকি হেসে বলে, বয়স বাড়ছে, বুড়ো হয়ে যাচ্ছি। হাড়টো দিনে দিনে ফুরবল হয়ে পড়ছে। কখন যে হুটহাট দুনিয়া ছাড়তে হয় জানা নেই। আর এখন যদি এই বয়সে এসেও বউয়ের রাগের আতঙ্ক নিয়ে বাঁচতে হয় তবে আর এই জীবন থেকেই বা কি লাভ? কেনিথের অসহায়ত্বের দুষ্টুমি চেহারায় আনা আকস্মিক শব্দহীনভাবে হেসে ফেলল। নিমিষেই দুই গালে ছোট বড় দুটো টোলের দেখা মেলে। এবং ওর হাসিতে কেনিথও বিস্তৃত হেসে বলে উঠল, যাক, এইবার হাসি ফুটেছে তবে। বাঁচা গেল। আনাও অনেকটা স্বাভাবিক হয়ে বলল, এবার ছাড়ুন আমায়।
অনেক কাজ বাকি রয়েছে। আনায়ার মুখে ছাড়ার কথা শুনে কেনিথ আনায়াকে আরো কাছে টেনে নিয়ে বলে, কিসের কাজ? সব কাজ পরে হবে। আগে আমার আর আমার মেয়ের খাবারের ব্যবস্থা কর। স্বামীর খেয়াল না হয় রাখিস না, তাই বলে নিজের একমাত্র মেয়েরটাও খেয়াল রাখবি না? নিমিষেই আনায়ার মুখের ভাবভগতিক বিগড়ে যায়। চোখ মুখ শক্ত করে বলতে লাগলো, এবার কিন্তু সত্যি সত্যি মেজাজ খারাপ হচ্ছে। মেয়ে কি আমার একার নাকি? বাপ হয়েছ কি শুধু পড়ে পড়ে ঘুমানোর জন্য? ওই মোটেও আমার ঘুম নিয়ে খোটা দিবি না। সারারাত অকাজ করে ঘুমাতে দিবি না তুই, আর দোষ হবে আমার? ফালতু কথা বললে এখনই খুন্তি দিয়ে পেট ফুটো করে দেব। মেয়েকে বানিয়েছ নিজের মতো বদের হাড্ডি। একটা কথা বললে শোনে না। সকালে খাবারের জন্য কত জোর করলাম। আপনার মেয়ের এক কথার শেষ কথা তার প্যাপার সাথে খাবে। ওদিকে তার প্যাপা প্যাপা ওয়ালা বাপ যে উল্টে পড়ে নাক ডেকে ঘুমিয়েই তাল পায় না, সেটা কে বলবে? আমি কি সারাদিন কাজকর্ম ছেড়ে ওর পেছনে পেছনে খাবার নিয়ে ঘুরে বেড়াব? কেনিথ আনায়ার কথা একমনে শুনতে শুনতে ঠোঁট কামড়ে হাসতে লাগল। শেষমেশ আনায়াকে আরেকটু রাগিয়ে দিতে বলে উঠল, প্রয়োজন পড়লে না হয় তাই করবি। তোর আর কাজ কি? আমার আর কাজ কি? আমার তো কোনো কাজই নেই। সারাদিন শুয়ে বসে ঘুমিয়ে কাটাই। সব কাজ তো আপনিই করেন। ঠিক আছে, আমার আর এখানে থাকার কি দরকার? চলে যাব আমি, দরকার নেই আর আমার এখানে থাকার। থাকেন আপনি আর আপনার মেয়ে। কথা বলতে বলতেই আনা হাত ছোটাছুটি করতে নিলে কেনিথ তড়িঘড়ি করে ওকে থামিয়ে দিয়ে বলল, হয়েছে হয়েছে, এবার তো থামো। মাফ চাইছি, আর এসব বলবো না। কাল থেকে ঠিক ভালো হয়ে যাব। আপনার কাল আর কোনোদিন আসবে না। আচ্ছা, কালকেরটা না হয় কাল দেখে নেব। কিন্তু আমাকে এখন এটা বল যে আজ এত সব আয়োজন কিসের জন্য? যাকেই জিজ্ঞেস করছি সেই বলছে জানে না। অরিনও বলছিল তুই বলেছিস আজ কোনো ইভেন্ট রয়েছে। কিন্তু কিসের ইভেন্ট? ওই 1 মিনিট, আজ আমাদের ম্যারেজ অ্যানিভার্সারি নয় তো? কিন্তু ওটা যে কবে ছিল তাই তো জানি না। নতুন করে বিয়ে শাদিও তো আর করা হয়নি। তবে কেনিথের কথা শেষ হবার পূর্বেই আনা তড়িঘড়ি করে ইতস্ততভাবে বলে উঠল, ওসব আপনার এখন না জানলেও চলবে। সময় এলে ঠিকই জেনে যাবেন। আপনি যান, আমি খাবার নিয়ে আসছি। হুট করে আনায়ার এহেন পরিবর্তনে কেনিথ কপাল কুঁচকে ফেলল। ঘটনা কি বলতো? আমার কাছ থেকে কি লুকাচ্ছিস? আনা নিজেকে স্বাভাবিক করল। চোখ মুখ শক্ত করে বলতে লাগল, আপনার কাছে কিছু লুকিয়ে আমার কি লাভ? আমার কথা বিশ্বাস করলে করুন, নয়তো নয়। নিজেকে এত বেশি চালাক ভাবিস না বউ। ভাবিও না আমি। যাই হোক, কাহিনী হলো আজকে ইনায়ার জন্মদিন। তাই এত আয়োজন। কি আজকে আমার একমাত্র শালি সাহেবার জন্মদিন? সত্যি বলছিস তো? মিথ্যে বলার কি আছে? এখন কি আমার কোনো কথাই আপনার বিশ্বাস হয় না? হওয়ারই বা কি আছে? মানে, কি বলতে চাইছেন? আরে থামো, রেগে যাচ্ছিস কেন? এমনিই বললাম। ইরা তো আমাদের সাথে থাকছে শুরু থেকেই। কিন্তু এর আগে তো কখনো ওর বার্থডে। শুধু ওর কেন, কারোরই তো কিছু করা হয়নি। এতদিন সময় সুযোগ হয়নি, এবার হয়েছে। আশা করি আগামীতেও সবকিছু এভাবেই স্বাভাবিক হবে। তবে আজ কিসের ইভেন্ট এটা কেউ বলতে পারছে না কেন? আমি ছাড়া কেউ জানলে তো ইরাকে সারপ্রাইজ দিতে চাচ্ছি। কাউকে বলিনি, কারণ ইরা কোনোভাবে কিছু বুঝতে পারুক তা চাইনি। ওরে, তবে এই ব্যাপার। এখন যান। এগুলো গুছিয়ে রেখে এখনই খাবার নিয়ে আসছি। এই বলতে না বলতেই আনা পিছনে ফিরে কাজে লেগে পড়ে। অন্যদিকে পেছনে থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে আনায়ার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে কেনিথ। কিছুক্ষণ সময় একইভাবে অতিবাহিত হবার পর কেনিথ পুনরায় একদম আনায়ার কাছে গিয়ে পিঠ ঘেঁষে দাঁড়ায়। আচমকা এহেন কাণ্ডে আনা কাজ থামিয়ে পাশে তাকিয়ে কেনিথের উদ্দেশ্যে বলে উঠল, কি হলো, আরও কিছু করতে হবে? কেনিথ নির্বিকারে উত্তর দেয়, না। আনাও চুপচাপ পুনরায় নিজের কাজে মনোযোগ দিতেই কেনিথ এক অদ্ভুত কাজ করে ফেলল। আনা খোপা করা মাথা থেকে হেয়ার স্টিকটা একটানে খুলে ফেলে। মুহূর্তেই এক ঝাঁক চুল গড়িয়ে কোমর ছাড়াল। আরে কি করছো? সরি। এখনই ঠিক করে দিচ্ছি। আনা বিস্ময়ের সাথে খানিকটা রাগান্বিত হয়ে পেছনে ফিরে আরো কিছু বলার আগেই কেনিথ তড়িঘড়ি করে বিষয়টা সামলে নেয়। সে আদতে কি করতে চাইছে তা নিজেও বুঝতে পারছে না। তবে আপাতত আলতো হাতে চুলগুলো পেঁচিয়ে মুড়িয়ে একটা সাধারণ খোপা বানিয়ে তাতে কাঠিটা গুজে দেয়। একই সাথে আলগা চুলে কয়েকবার আলতোভাবে মুখ গুজে খানিকটা শুকে নেওয়ার পর মনে মনে আওড়ায়, স্বামীকে বসে রাখার কায়দা এসব। আধ পাগল থেকে পুরো পাগল বানিয়ে ছাড়বে। তবে সেখান থেকে কেনিথ মোটেও সরে না। বরং পুনরায় আনায়ার কাঁধে চোয়াল ঝুলিয়ে কামুক স্বরে বলে উঠল, শোন না, চল রুমে যাই।
এই বলেই কেনিথ আলতোভাবে গলায় ঠোঁট ছোঁয়ায়। আনা খানিকটা সময় কিংকর্তব্যবিমূঢ়ের ন্যায় স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে। অতঃপর নিমিষেই শান্ত মেজাজ কি পোক্ত হতেই কেনিথ তা আন্দাজ করে আনায়াকে পেছনে থেকে দুহাতে পেঁচিয়ে ধরে। দিনের বেলায় পাগলামি শুরু করেছেন? ছাড়ুন আমায়, ভালো হবে না কিন্তু। তারা তুই না দিন দিন কেমন যেন হয়ে যাচ্ছিস। কেনিথের অসহায়ত্বের কণ্ঠে আনা অবাক স্বরে বলে উঠল। কেমন যেন হয়ে যাচ্ছি মানে? এখন আর আমায় মনে ধরে না তাই না? রাস্তাঘাটে আবার কাকে পেয়েছেন শুনি? কেমন দেখতে সে? আমার থেকেও অনেক সুন্দরী? এক দেখাতেই মন গলেছে নাকি আরো কিছু দেখে এসেছেন? দেব এক কানের নিচে। তোরা সব মেয়েদেরই ওই এক সমস্যা। এক ধাপ বেশি বুঝিস। ছি, কি সব কথাবার্তা। তবে এত সাধু না সে যে সরাসরি বলুন না কি বলতে চাইছেন? এই যে এটাই মূল সমস্যা। অকারণে রেগে বোম হয়ে যাস। আগে কত সুন্দর নরম সোজা ছিলি। যেভাবে যেভাবে উঠতে বলতেন সেভাবে উঠতাম। যেভাবে বসতে বলতেন সেভাবে বসতাম। আপনার ইচ্ছেতেই গুনে গুনে পা ফেলতাম। শ্বাসও নিতাম গুনে গুনে। কত ভালো ছিলাম তাই না? কেনিথের কথা শেষ হবার পূর্বেই তাতে ফোড়ন কেটে আনায়ার বলা কথাগুলো শুনে কেনিথ হতাশ হয়ে দীর্ঘশ্বাস ফেলল। এবার আনায়াকে জড়িয়ে ধরা হাত দুটো ছাড়িয়ে নিয়ে কেনিথ চলে যেতে নিলে আনা আচমকা খপ করে হাত দুটো টেনে নিয়ে পেছনে ফিরে কেনিথের মুখোমুখি হল। কেনিথের চুপসে যাওয়া মুখটার দিকে তাকিয়ে বলতে লাগল, পুরনো কথা আর টানতে চাই না। আমাদের জীবনটা আর সবার মতো স্বাভাবিক নয়। তবে এতে হতাশ হবারও কিছু নেই। ভাগ্য আর কর্ম আমাদের যে পথে নিয়ে এসেছে আমাদের সে পথ ধরেই এগোতে হবে। পেছনে ফিরে তাকানোর সুযোগ তো আমাদের নেই। তবে হ্যাঁ, আমি সর্বোচ্চ চেষ্টা করব আমাদের মেয়ের জন্য হলেও বাকি জীবনটাকে স্বাভাবিক করার। সঙ্গে আপনার জন্যও না হয় কিছুটা পরিবর্তন হলাম। কেনিথ মনোযোগ দিয়ে কথাগুলো শোনার পর বিস্তৃত মুচকি হাসে। অতঃপর আনায়ার কপালে আশেপাশে ছড়িয়ে থাকা ছোট ছোট চুলগুলোকে ফু দিয়ে উড়িয়ে দিয়ে বলতে লাগল, প্রয়োজন নেই। তুই যেমন আছিস তেমনই থাক। আমার ব্লাড ফায়ার বার্ড মহারানী রেড কালারের শাকচুন্নি আর অ্যাটম বোম্ব হয়েই। উফ, টকটকে রসালো চেরিও তো রয়েছে। হায়, আমায় কি পাগল করলি রে তুই বউ, যখন তখন দেখলেই তোকে টুপ করে খেয়ে ফেলতে ইচ্ছে করে। কেনিথের কথায় আনা বিস্তৃত হেসে ফেলল, কিন্তু বেশি কিছু বলল না। নয়তো এই টপিক আরও এগোতে লাগলে তার আধ পাগলা বর এখানেই উল্টোপাল্টা কিছু করে ফেলবে। কেনিথের চুলের দিকে আনায়ার নজর পড়তেই সে বলে উঠল, আজও চুলের এই অবস্থা? আপনার গুণধর মেয়ের কর্ম। এখন আমার গুণধর মেয়ে? তা নয়তো কি বিচ্ছুর বাচ্চা বিচ্ছু। আমি ভেবে পাই না তোরা মা মেয়ের এত কিছু থাকতে আমার চুলের সাথেই কেন এত শত্রুতা। ছোটবেলায় তুই আমার চুলের সাথে যুদ্ধ করতি, এখন তোর মেয়ে। তাতে কি আমি না হয় যুদ্ধ করে তোমার সাধের চুল ছিঁড়ে ফেলতাম? কিন্তু আমার মেয়ে তো আর তা করছে না। ও তো তোমায় রূপাঞ্জেল বানাচ্ছে। ভাবা যায়। শেষমেশ মানুষ মেরে কলিজা কাঁপানো মাফিয়া রকস্টার ভিকে কিনা মেয়ের জন্য হলো ডিজনি প্রিন্সেস রূপাঞ্জেল। এই খবর নিউজ মিডিয়া জানলে ওদের সারা বছরের হেডলাইন বানিয়ে ছাড়বে। হায় হায়, আসলেই তো ভাবাই যায় না এসব। বিরক্তির সাথে রসিকতায় চোখ ছোট ছোট করে কেনিথ কথাটা বলতেই আনা ফিক করে হেসে ফেলল। থাক, মন খারাপ করো না। মেয়ের জন্য এটুকু করাই যায়। তাও ঠিক। মা মেয়ে দুজনের জন্যই এইটুকু সহ্য করাই যায়, ব্যাপার না। কেনিথ দীর্ঘ শ্বাস ফেলে কথাটা বলতে বলতেই আনা তড়িঘড়ি কাজে লেগে পড়ে। সাথে ব্যস্ততার স্বরে বলতে শুরু করে, অনেক হয়েছে এসব। এখন দরজাটা খুলে তাড়াতাড়ি ওদের ভেতরে পাঠিয়ে দেও। অনেক কাজ বাকি রয়েছে। কেনিথ বিস্তৃত হেসে বলে, আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি আসবি কিন্তু। কেনিথেই বলে চলে যেতে নিয়েছিল তো ঠিকই, কিন্তু আচমকা যাওয়ার পথে এক বিতিকিচ্ছিরি কাহিনী ঘটিয়ে ফেলল। আনায়ার কাছ থেকে সরে যেতে যেতেই স্বভাবগত কারণে আনায়ার মাথার পেছনে আলতোভাবে হাত দিয়ে টোকা দিতে গিয়ে তা জোরে লেগে যায়। যার ফলে আনা নিজের ভারসাম্য হারাতেই পাশে থাকা ময়দার বাটিটা ছিটকে পড়ে। সেই সঙ্গে আনায়ার মুখসহ আশেপাশে সব জায়গায় ময়দা ছড়িয়ে ছিটিয়ে যাওয়ায় সম্পূর্ণ আবহটাই এক বিতিকিচ্ছিরি কাহিনীতে পরিণত হয়। এদিকে কেনিথ যখন শব্দ শুনে পুরো হতভম্ব হয়ে পেছনে ফিরে তাকালো, তখনই নজরে এলো আনায়ার বিস্ফোরক রকের ন্যায় ক্ষিপ্ত মুখশ্রী। পুরো চুল মুখ থেকে শুরু করে জামাকাপড় সব জায়গায় ময়দা ছড়িয়ে ছিটিয়ে মেখে রয়েছে। আনায়ার এহেন অবস্থা দেখে শুরুতে কেনিথ না চাইতেও হেসে ফেলল। তবে যেইমাত্র আনায়ার রক্ত গরম চোখ জোড়া নজরে এলো, তখনই কেনিথ ইতস্ততভাবে বলতে চায়, হেই ব্লাড। সরি। আমি ইচ্ছে। কিসের ব্লাড?
আমি মানুষ, তোমার টলটলে রত না, আর তোমার সরি তুমি খাও। কেনিথের কথা আর সম্পূর্ণ হলো না, বরং তার আগেই আনা পাশ থেকে একটা ছুরি নিয়ে কেনিথের দিকে তেড়ে আসতে লাগলো। যা দেখামাত্রই কেনিথ কোনোমতে পিছিয়ে যেতে যেতে পেছনে থাকা টেবিলের সাথে ধাক্কা খেয়ে থেমে যেতেই আনা শক্ত হাতে ছুরি ধরে কেনিথ বুকের কাছে ঠেকায়। আহ, এত বড় শাস্তি! সাবধানে, আমার কিছু হলে কিন্তু তুই কাঁদবি। আনা ছুরিটা কেনিথের বুক থেকে সরিয়ে পাশেই টেবিলের উপর পড়ে থাকা ক্যাপসিকামের উপর সরোজে আঘাত করতেই তা দুখণ্ড হল। সেই সঙ্গে আনা ক্ষিপ্ত স্বরে বলে উঠল, না, কাঁদব না আমি। কেনিথ ওর কাণ্ডে চোখমুখ খানিকটা খিচে নিয়ে হাত দুটো খপ করে ধরে ফেলল। হাত ছাড়ো, নয়তো আরো বেশি খাড়া। কেনিথ আনায়ার কথায় হাত ছেড়ে দেয়। সেই ফাঁকে কেনিথ দৌড়ে সেখান থেকে সরে আসতে নিলে আনাও পেছনে পেছনে তাড়া করতে শুরু করে। দুজনের এমন ইঁদুর বিড়ালের মতো ছোটাছুটিতে রান্নাঘরের জিনিসপত্র এলোমেলো হয়ে আরও বিতিকিচ্ছিরি কাহিনীর সৃষ্টি হয়। কেনিথ যতই উল্টোপাল্টা দৌড়াচ্ছে ততই জিনিসপত্রের সাথে ধাক্কা খেয়ে তা ভাঙ্গাচুর হয়ে ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছে। সেই সাথে আনায়ার রা, গমে, জাজখো, ভো প্রতিনিয়ত বেড়ে চলেছে। কিন্তু কোনো মতেই কেনিথ দরজা খুলে বাহিরে যাওয়ার সুযোগটুকু আর পাচ্ছে না। শেষমেশ কেনিথ উপায় না পেয়ে হুট করে দাঁড়িয়ে যায়। এবার সোজা আনায়ার দিকে তেড়ে এসে ওকে খপ করে দুহাতে জড়িয়ে ধরে এবং হাতে থাকা ছুরিটা সাবধানে ছাড়িয়ে নিয়ে দূরে ছুঁড়ে ফেলে। তবে এর মাঝে আনায়ার রাগের মাথায় মোচড়ামুচড়িতে কেনিথ ব্যালেন্স হারিয়ে টেবিলের সাথে জোরে ধাক্কা খাওয়ায় আনায়াকে নিয়েই সোজা নিচে আছড়ে পড়ে। সেই সঙ্গে আরও এক গোল বাঁধে যখন। ওদের ধাক্কাতে টেবিলের উপর থাকা ময়দা আটার বইয়াম উল্টে পড়ে গিয়ে সোজা ওদের মুখ সহ সারা শরীরে নিক্ষিপ্ত হয়। এখন পুরো মুখে একগাদা সাদা ময়দা আটা মাখিয়ে ফ্লোরে পড়ে রয়েছে কেনিথ। আর তার উপরে পড়ে আছে আনায়ার চুল আর পিঠ সহ সব জায়গায় আটা ময়দার স্তূপ। ভাগ্য ভালো বইয়ামগুলো মাথার উপর পড়েনি। তবে একটা এসে আনায়ার কোমরের কাছে পড়ায় আনায়ার খানিকটা থাও লেগেছে। এদিকে কেনিথ তার চোখের উপর পড়ে থাকা একগাদা আটা ময়দার জন্য চোখ খুলতে পারছে না। চোখ মুখ খিচে বন্ধ করে রয়েছে। যেই না একটু মাথাটা এপাশ ওপাশ করে ঝাড়া দিয়ে চোখ মেলে তাকালো, অমনি আনায়ার তো গরম চোখ আর ক্ষিপোক্ত চেহারার মুখোমুখি হয়ে কিঞ্চিত ঢোক গিলল। মনে প্রাণে জানান দিচ্ছে আজ আর বাঁচার কোনো উপায় নেই। তবুও কেনিথ ইতস্ততভাবে বলতে লাগল, বউ, এবারের মতো মাফ করে দে। আমি কাল থেকে পাক্কা ভালো হয়ে যাব। সত্যি বলছি, আমি আর এমন ভুল কখনো হবে না। এসব বলার পরও যখন আনায়ার কোনো বিশেষ কোনো প্রতিক্রিয়া ঘটে না, বরং রণমূর্তির ন্যায় একইভাবে কেনিথের দিকে পোক্ত চোখে তাকিয়ে থাকে। আর ঠিক তখনই কেনিথ আকস্মিক ঠোঁট ভিজিয়ে টুপ করে আনায়ার ঠোঁটে ঠোঁট ছুঁয়ে ইনোসেন্ট মুখ বানিয়ে মুচকি হেসে বলে উঠল, লেট মি বি অনেস্ট, বেব, ইউ লুক সো ইরেসিস্টিবল রাইট নাও, লাইক আ ডিলিশিয়াস স্ন্যাক, এন্ড আই ক্যান্ট ওয়েট টু ডিভাওয়ার ইউ। ইফ ইউ আর রেডি, আই উডন্ট মাইন্ড টেকিং আ বাইট অর টেস্টিং ইউ। আই থিঙ্ক উই শুড গেট স্টার্টেড। এই মুহূর্তে কেনিথের এহেন কথা শোনার পর আনা পুরো কিংকর্তব্যবিমূঢ়ের ন্যায় স্তব্ধ হয়ে কেনিথের দিকে তাকিয়ে রইল। এখন তার ঠিক কিভাবে রিয়েক্ট করা উচিত আনা ঠিক বুঝতে পারছে না। তবে কেনিথের নিমিষেই জেগে ওঠা ফুরফুরে মেজাজকেও সে বেশিক্ষণ স্থায়ী হতে দিল না। বরং আচমকা ক্ষিপতায় দুহাতে কেনিথ গলা চেপে ধরল। কেনিথ খানিকটা কেসে উঠতেই আনা চাপা স্বরে চেঁচিয়ে বলল, ছাড়ব না আমি আপনাকে। সমস্যা নেই, এভাবেই সারা জীবন তোর সাথে চিপকে থাকতেও রাজি আছি। সারা জীবনের তো প্রশ্নই ওঠে না। আমি আপনাকে এক্ষুনি শেষ করে ফেলব। কাবুল হে, আমি আমার বউয়ের হাতে মরতেও রাজি। তুই গু খা। আনায়ার সাথে সাথে এবারও কেনিথেরও মাথা বিগড়ে গেল। সে কোনোমতে উল্টে আনায়াকে নিজের নিচে ফেলে দেয়। আনা নিজেকে ছাড়াতে কেনিথের চুল টেনে ধরলে কেনিথও উল্টো আনায়ার চুল টেনে ধরে। এরপর শুরু হয় বদ্ধ রান্নাঘরে দুই পাগলের খামচাখামচি আর চুলোচুলি। গু খা, তুই গু খা, তুই খা শালা, তুই খা শালি, ঠাডা পড়ুক তোর উপর, পড়লে দুজন শুদ্ধ পড়ুক। এভাবে কখনো কেনিথ উল্টোপাল্টা বকছে তো কখনো আনা। অথচ কারোরই থামার নাম নেই। এমনটা নতুন নয়। এমনকি এসব তাদের দাম্পত্য জীবনের অগোচরের বিষয়বস্তুও নয়। এখন এই বাড়ির দূরদূরান্তরের গার্ডগুলোও পর্যন্ত তাদের এই চুলোচুলি সম্পর্কে জেনে গিয়েছে। যে দুইজন তিনবেলার মাঝে দুবেলাই চিপকে চিপকে থাকবে, আবার সেই দুজনই এভাবে দিনের আর এক বেলা চুলোচুলি না করে তাদের দিন পূর্ণ করবে না। অবশ্য লোকচক্ষুর আড়ালে বাড়ির সকল সদস্য কিংবা সার্জেন্টের মাঝে এই নিয়ে ভালোই চর্চা হয়। কেউ কেউ তো খুঁজে বের করতে চায় তাদের চুলের রহস্য।
কেননা এত চুলোচুলির পরও তাদের চুল এখনো আস্ত কিভাবে রয়েছে তাই তাদের বুঝে আসে না। আবার কেউ কেউ এদের বিশেষ এক নামও দিয়েছে। শুরুতে সবাই এদের ফায়ার বার্ডস নামে চিনলেও পরবর্তীতে যখন তখন হুটহাট এদের অদ্ভুত চুলোচুলি করতে দেখে সকলে নাম দিয়েছে এ পেয়ার অফ ক্রেইজি বার্ডস। সংক্ষেপে যাদের সবাই বলে ক্রেইজি বার্ডস। চলবে।